ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এসে গেছি চঞ্চল স্যারের ফিজিক্স ফার্স্ট ক্লাসরুমের দ্বাদশ শ্রেণীর ক্লাসে। আজ আমরা স্থিরতড়িৎ অধ্যায়ের ধারক ধারকত্ব এই চ্যাপ্টারটি একটু জানব। প্রথমেই জানতে হবে যে ধারক কী এবং ধারকত্ব বিষয়টা কী। ধারকত্ব বিষয়টা জানতে গেলে আমরা আমাদের যে পূর্বের জ্ঞান আছে যে আমরা যে কোনো বস্তুকে যদি তাপ দিই কী হয়, উষ্ণতা বৃদ্ধি পায়। তো সব বস্তুকে কি সমান তাপ দিলে একই উষ্ণতা বৃদ্ধি পায়? একই উষ্ণতা বৃদ্ধি পায় না। যেমন যদি একটা লোহা এবং একটা কাঠের একই রকমের বল যদি রোদে রেখে দাও, তাহলে কিন্তু লোহার বলটা বেশি গরম হয়ে যায়, কাঠের বলটা তুলনায় কম গরম হয়। সেরকম বিভিন্ন পরিবাহীরও যদি সবাই প্রত্যেককে বিভিন্ন রকমের আধান দাও, একই আধান না দিলেও তাদের বিভব সমান হতে পারে। আবার যদি প্রত্যেককে আধান একই পরিমাণে দাও, তাহলেও কিন্তু বিভব একই নাও হতে পারে। তাহলে যেমন তাপ বাড়ালে উষ্ণতা বাড়ে, এটা ঠিকই, আবার আধান বাড়ালে বিভব বাড়ে, এটা ঠিক, কিন্তু আধান আর বিভব কিন্তু পরস্পরের সমানুপাতিক, এটা ঠিক, কিন্তু প্রত্যেকটা পরিবাহীকে একই পরিমাণ আধান দিলে একই পরিমাণ বিভব কিন্তু বাড়বে না। তো এই যে বলছি একই পরিমাণ বাড়বে না, তাহলে কিছু কিছু পরিবাহী আছে যাদের আধান অল্প দিলেই বিভব বেশি বাড়ে, আবার কিছু কিছু আছে যাদের আধান কম দিলেও বেশি বাড়ে। যাই হোক, তো বিভব হচ্ছে কিন্তু আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। তাহলে আধান যদি দেওয়া হয়, বিভব বৃদ্ধি পায়। তো একটু বিষয়টা জানা যাক। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন পরিবাহীর আধানের ধারণ ক্ষমতা বিভিন্ন। যার বেশি ধারণ ক্ষমতা তার বিভব কী হবে? অল্প অল্প করে বাড়বে। আর যার কম ধারণ ক্ষমতা তার বিভব অনেক বেশি পরিমাণে বাড়বে। তো বিষয়টা একটু দেখো। ধরে নিচ্ছি একটা যে কোনো পরিবাহী, এটা প্লাস আধানে আহিত করা আছে। একটা অসীম দূরত্ব থেকে ডি কিউ যদি একটা আধান আরও যদি এখানে দিতে হয়, এখানে হচ্ছে প্লাস কিউ আধান আছে, তাহলে কি করতে হবে? এর যে বিভব ভি, এই বিভবের বিরুদ্ধে একটা কৃতকার্য করতে হবে। তাহলে আরও আধান আনতে গেলে কি আরও কৃতকার্য করতে হবে। তো এর এই যে বিভব ভিটা, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে এর ধারকত্বটা কেমন তার উপর। তো একটু দেখা যাক। কি কিউটা সমানুপাতিক বললাম ভি, তাহলে কিউ সমান লিখতে পারি সিভি, যেখানে সি হচ্ছে পরিবাহীর ধারকত্ব। এখানে দেখো সিটাকে বলছি পরিবাহীর ধারকত্বটা কিসের উপর নির্ভর করছে? এটা কিউ আর ভি এর উপর নির্ভর করছে। কিন্তু এই সিটা কিন্তু কিউ আর ভি এর উপর নির্ভরশীল নয়। তুমি বেশি কিউ দিয়ে দিলে বেশি ভি আসবে, সেটা সত্য, কিন্তু কিউ আর ভি এর উপর কিন্তু ধারকত্ব নির্ভরশীল নয়। তাহলে ধারকত্ব কার উপর নির্ভরশীল? ধারকত্ব নির্ভরশীল হচ্ছে মাধ্যমের প্রকৃতি ও পরিবাহীর যে আকার তার উপর নির্ভরশীল। তাহলে এই সিটা হচ্ছে পুরোপুরি একটা পরিবাহীর একটা নিজস্ব ধর্ম। এই যে এখানে কিউ বাই ভি, অর্থাৎ পরিবাহীর ধারকত্বটা বিভবের সহিত ব্যস্তানুপাতিক। তাহলে যার ধারকত্ব বেশি তাতে বিভব কম বাড়বে একই পরিমাণ আধান দিলে, আর যার ধারকত্ব কম তাতে বিভব বেশি বাড়বে। তাহলে এখন যদি আমি এই ধারকত্বের সংজ্ঞা দেখতে চাই, তাহলে কিভাবে পাবো? ভি যদি 1 হয়, তাহলে সি কি লিখতে পারি? সি সমান কিউ। তাহলে দেখো, কোনো পরিবাহীর বিভব একক বৃদ্ধি করতে হলে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলা হয়। তাহলে বিভব একক বাড়াতে গেলে যে পরিমাণ আধান দিতে হবে সেটাই হচ্ছে সেই পরিবাহীর ধারকত্ব। এবার আমরা একক জানবো। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট ফ্যারাড, বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুযায়ী হয়েছে। আর এসআই একক কি? ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড সমান কি লিখতে পারি? 1 কুলম বাই
1 ভোল্ট। তাহলে 1 ফ্যারাডের কি সংজ্ঞা হবে? কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে যদি উহার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হবে। তো এখন একটা বিষয় জানার আছে যে ফ্যারাড খুব বড় একক, মানে কারু ধারকত্ব যদি 1 ফ্যারাড হয় তাহলে কিন্তু খুব মুশকিল, 1 ফ্যারাড ধারকত্ব পাওয়া যায় না বললেই চলে, এটা আমরা ব্যবহার করি না। তো আমরা খুব ছোট একক যেমন মাইক্রো ফ্যারাড 10⁻⁻6 বা পিকো ফ্যারাড 10⁻⁻12 ইত্যাদি এককগুলোই মেনলি ব্যবহার করি। তাহলে এর মাত্রা কি হবে? ধারকত্বের মাত্রা হবে কি? কিউর মাত্রা বাই ভি এর মাত্রা। কিউ আবার কি জানি? আইটি। আর ভি সমান কি? ডব্লু বাই কিউ। তাহলে ডব্লুর মাত্রা mL²T-2, আবার কিউ হচ্ছে আইটি। তাহলে টোটালটা যদি আমরা হিসাব করি কি হবে? m-1 L-2 T4I²। এবার এই যে ধারকত্ব বলছি, এই ধারকত্ব কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখব। কি বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করে পরিবাহীর আকৃতি ও তলের ক্ষেত্রফল। পরিবাহীর যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে কি হয়? বিভব হ্রাস পায়। বিভব হ্রাস পেলে কি হবে? ধারকত্ব বৃদ্ধি পাবে। অন্য পরিবাহীর উপস্থিতি, অন্য যদি কোনো পরিবাহী ওই ধারকের কাছাকাছি থাকে, বিশেষত যদি ভূসংলগ্নকরণ বা যদি গ্রাউন্ড করা থাকে, অর্থাৎ মাটির সঙ্গে আর্থিং করা যেটাকে বলে, তাহলে তার ধারকত্ব খুব বৃদ্ধি পায়। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, বায়ু বা শূন্যস্থানের পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে কি হবে? তাহলে ধারকত্বটা বৃদ্ধি পাবে। এবার আমরা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব। এই ধরো একটা গোলক, এতে প্লাস কিউ আধান আহিত করা আছে। তাহলে বাইরে যেহেতু আমরা জানি কি বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে আধান বাইরের পৃষ্ঠে, এর ব্যাসার্ধ আর এর বিভব ভি। তাহলে এই প্রান্তে অর্থাৎ এই পৃষ্ঠে কত বিভব হবে? 1/4πε0 Q/r। ধারকত্ব কত লিখতে পারবো? সি সমান Q/V। কিউর মান আর ভি এর মান যদি বসিয়ে দাও তাহলে কি পাবো? 4πε0r। তাহলে এখান থেকে দেখা গেল যে 4πε0টা কি? কনস্ট্যান্ট। তাহলে সি সমানুপাতিক আর। তাহলে যদি এসআই এককে দেখি 4πε0 মান কত? 1/9 × 10⁹ বা 1/4πε0 হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম -2। তাহলে এই বুঝতে পারছো যে সি এর মান কত ছোট হতে পারে। 9 × 10⁹ নিচে আছে। দেখো সিজিএস পদ্ধতিতে 1/4πε0 মান কত? শূন্য স্থানে হলে 1, শূন্য স্থানে সি এর মান হয়ে যাবে আর এর সমান। তাহলে যদি আমরা শূন্যস্থান বা বায়ু মাধ্যমে গোলকের যদি আমরা ব্যাসার্ধ সেমি এককে মাপি তাহলে গোলকের ধারকত্ব কত হবে ইএসইউ এককে? ওটা যা ব্যাসার্ধ সেটাই। এখন একটা কোশ্চেন আসতে পারে, এই বলছিলাম যে 1 ফ্যারাড ধারকত্বের ধারক পাওয়া কি সম্ভব? তাহলে যদি 1 ফ্যারাড ধারকত্বের ধারক পেতে হয় তার ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাসার্ধ হবে 9 × 10⁹, কারণ আগেই দেখেছি যে সি সমান r/9 × 10⁹। তাহলে আর সমান কি? 9 × 10⁹ সি। সি যদি 1 হয় তাহলে এত মিটার হচ্ছে, আর মানে 9 × 10⁹ মিটার হলে তবে 1 ফ্যারাড। পৃথিবীর ব্যাসার্ধ মাত্র 6400 কিমি বা 6400 পর কি 3টে শূন্য, তাহলে 6.4 × 10⁵ মিটার। তাহলে একটা পৃথিবীর সমানও যদি ধারক হয় তাও তার ধারকত্ব 1 ফ্যারাড হচ্ছে না, তাহলে বাস্তবে অসম্ভব। এবার আমরা জানব যে এই যে ধারকত্ব, এই ধারকত্বের দরুন একটা পরিবাহীতে কতটা স্থিতিশক্তি জমা হয়। তাহলে দেখো একটা পরিবাহী নেওয়া হলো, এতে কি করা হয়েছে?
এটা প্লাস কিউ আধানে আহিত করা হয়েছে, তাহলে এর বিভব কত? ভি। তাহলে যে কোনো একটা মুহূর্তে এর যদি বিভব ভি, আধান হয় ক্যাপিটাল কিউ, তাহলে কিউ সমান কি লিখতে পারি? সিভি। এবার আমি ধরে নিচ্ছি যে অসীম দূরত্ব থেকে ডি কিউ পরিমাণ আধানকে পরিবাহিতে দিতে, মানে আরও আনতে, অসীম দূরত্ব থেকে ডি কিউ পরিমাণ আনছে, অসীম দূরত্ব আনতে কী করতে হবে? বিভবের বিরুদ্ধে কৃতকার্য হবে ডিডব্লিউ সমান ভিডি কিউ। আবার ভি সমান কি জানি? কিউ বাই সি। এখানে দেখো যখন টি ইকুয়াল টু জিরো, মানে একবারে যখন স্টার্টিংয়ে, তখন কিউ জিরো ছিল, তখন বিভবও জিরো ছিল। এবার টি ইকুয়াল টু টি, মানে একটা যে কোনো একটা সময়ে কিউর মান হচ্ছে স্মল কিউ, ভিটা কী হবে তখন? কিউ বাই সি। সিটা সবসময় কনস্ট্যান্ট, কিউটা চেঞ্জ হচ্ছে। আর অনেকটা পরে ইনফিনিটি সময় পর কিউ মান হয়ে যাবে ক্যাপিটাল কিউ, আর ভি হয়ে যাবে সেই সময় কিউ বাই সি। তাহলে এখন ডি কিউ পরিমাণ আধানকে পরিবাহিতে আনতে কত কৃতকার্য করতে হবে? ডিডব্লিউ সমান কিউ বাই সি ডি কিউ। এবার আমি যদি একবারে অনাহিত অবস্থা থেকে নিতে শুরু করি, তাহলে অনাহিত অবস্থা মানে যখন কিউ ইকুয়াল টু জিরো, তাহলে কিউ ইকুয়াল টু যখন জিরো, সেই সময় থেকে শুরু করে মোট ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিতে কত কৃতকার্য করতে হবে? ডব্লু সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিডব্লু, জিরো টু কিউ। ডিডব্লুর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, নিয়ে ক্যালকুলেশান করে পাওয়া গেছে লিমিট বসিয়ে হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই টু সি। আবার সিটাকে যদি ভি দিয়ে প্রকাশ করা হয় আর কিউ দিয়ে, তাহলে হাফ কিউ ভি। তাহলে এই যে শক্তিটা, মানে এই যে কৃতকার্যটাই কি হবে? শক্তিতে রূপান্তরিত হবে। কি শক্তিতে? পরিবাহিতে স্থিতিশক্তি রূপে জমা থাকবে। পরিবাহীটা যদি গোলক হয় তাহলে কি হবে? ডব্লু সমান কি দেখলাম? কিউ স্কোয়ার বাই টু সি। তাহলে সি এর মান কি হয়ে যাবে? 4 এপসিলন 0 আর। এটা মাথায় রাখবে। এবার আমরা দুটি সংযুক্ত পরিবাহীতে আধানের বন্টন কিভাবে হয় সেটা আমরা দেখব। 1 নম্বর কেস, সমবিভব সম্পন্ন পরিবাহী কখন হবে? ধরো দুটো পরিবাহী আছে, তারা অন্তরকের সঙ্গে লাগানো আছে, তার ফলে হচ্ছে মাটির সঙ্গে কোনো কানেকশন নেই। এর এ আর বি দুটি পরিবাহী C1 C2 যথাক্রমে ধারকত্ব, এটাকে Q1 আধান দেওয়া হয়েছে, এটাকে Q2 আধান দেওয়া হয়েছে। এরপর একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়েছে। যেহেতু যুক্ত করা হয়েছে সেহেতু কি করা হলো? এখানে ধরে নেওয়া হচ্ছে যে কোনো একটিতে কিউ পরিমাণ আধান দেয়া হয়েছে, এটাতে কিউ পরিমাণ আধান দেয়া হয়েছে, যেই যুক্ত করে দেয়া হলো কি হবে? দুটোর মধ্যে আধানের বন্টন হবে। ধরে নিচ্ছি যে এইটা কিউ আধান পেয়েছে আর বি ধারকটা Q2 আধান পেয়েছে, তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি? Q1 প্লাস Q2 অবশ্যই। এবার এ পরিবাহীর ক্ষেত্রে কি হবে? Q1 সমান C1V, বা ভি সমান কি লিখতে পারি? Q1 বাই C1। আর বি পরিবাহীর ক্ষেত্রে Q2 সমান C2V, বা ভি সমান Q2 বাই C2। এবার যোগ ভাগ নিয়মে দেখো ভি সমান কি লিখতে পারি? Q1 বাই C1 সমান Q2 বাই C, তাহলে উপরেরটার যোগ বাই নিচেরটার যোগ। আবার Q1 প্লাস Q2 সমান লিখতে পারি Q। তাহলে পাওয়া গেল কি? যে Q1 সমান C1V সমানই কি লিখতে পারি? ভি এর মানটা বসিয়ে দিলে Q ইন্টু C1 বাই C1 প্লাস C2, আর Q2 সমান একইভাবে Q ইন্টু C2 বাই C1 প্লাস C2। আবার আমরা এটা লিখতে পারি, দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কি পাই? Q1 বাই Q2 সমান C1 বাই C2। তাহলে প্রতিটি পরিবাহীর আধান তাদের ধারকত্বের সমানুপাতিক। কেন? মানে কিউ সমানুপাতিক সি। তাহলে এটা গেল যদি বিভব সমান হয়। এবার আমরা দেখব যদি বিভিন্ন বিভবের হয়। বিভিন্ন বিভবের মানে একই রকমভাবে দুটি অন্তরিত পরিবাহী আছে, এদের ধারকত্ব C1 C2, এদেরকে আলাদা আলাদাভাবে কি করছি? আধান দেয়া হচ্ছে। একটাই মানে এ ধারকে Q1 এবং বি ধারকে Q2 আধান দেয়া হলো। তাহলে এ পরিবাহীর বিভব কত হবে? V1 সমান, যেহেতু পৃথক আছে এবং বিভব আলাদা আলাদা, তাহলে কি হবে? বিভব V1 সমান Q1 বাই C1, বা Q1 সমান C1 V1। আর বি এর কী হবে?
V2 সমান Q2 বাই C2 বা Q2 সমান C2 V2। এবার মোট আধান তো সমান, তাহলে মোট আধান সমান হলে Q সমান কী হবে Q1 প্লাস Q2, এর মান বসিয়ে দিলে কী হবে C1 V1 প্লাস C2 V2। এবার একটা যদি সরু লম্বা তার দিয়ে পরিবাহী তার দুটিকে যোগ করা হয় তাহলে কি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হবে, আধান প্রবাহিত হবে। এই প্রবাহ কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত উভয়ের বিভব সমান হয়। যেমন তড়িৎ প্রবাহ চলে দুটো বিভবের পার্থক্য থাকলে, একই রকমভাবে এইখানে আধানের প্রবাহ হবে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয়। যদি এ পরিবাহীর বিভব বি পরিবাহীর থেকে বেশি হয়, অর্থাৎ V1 গ্রেটার দেন V2 হয়, তাহলে কী হবে, এ পরিবাহী থেকে বি পরিবাহীতে আধান যাবে। তাহলে সাম্যাবস্থায় ধরে নিচ্ছি, মানে অনেকক্ষণ পরে দুটোরই বিভব হয়েছে এখন V। তাহলে আধান বন্টনে যদি আধানের ক্ষয় না হয়, অবশ্যই Q সমান Q1 প্লাস Q2। তাহলে Q1 আর Q2-র মান বসিয়ে দিলে কী হবে, C1 V1 প্লাস C2 V2। আবার দেখো Q সমান কি দেখেছি, যদি দুটোকে একসঙ্গে ধরা হয় তাহলে C1 প্লাস C2 ইন্টু V। তাহলে 1 আর 2 নম্বর এই দুটো সমীকরণ থেকে কি পাবো, V সমান সাধারণ বিভবটা সমান C1 V1 প্লাস C2 V2। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবার এই তো আধান বন্টন হলো, এই আধান বন্টনে আধানের ক্ষয় হয় না বললাম, কিন্তু শক্তি কি কোনো ক্ষয় হয় সেটা দেখবো একটু। তাহলে যখন সংযোগের পূর্বে মোট শক্তি কত ছিল, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, পরে কত হলো হাফ ইন্টু C1 প্লাস C2 V স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, যেটা দেখা যাচ্ছে যে হাফ C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। তাহলে এটা পরে শক্তি, আগেরটা পেলাম পূর্বে শক্তি। তাহলে এই দুটোর বিয়োগফলটাই কি মোট শক্তি ক্ষয়। তাহলে এই মোট শক্তি ক্ষয় যদি লেখা হয় তাহলে কি পাবো, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। যদি ক্যালকুলেশনটা ঠিক করে করা হয়, একটু করতে হবে ক্যালকুলেশনটা, কি পাবে, তাহলে মোট শক্তি ক্ষয় হয়ে যাবে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার স্কোয়ার। এই যে রাশিমালাটা দেখছো, দেখো C1 C2 প্রত্যেকেই কি পজিটিভ, এবং V1 মাইনাস V2 এটাও কি, এটাও একটা পূর্ণবর্গ রাশি, তাহলে এটাও অবশ্যই পজিটিভ। তাহলে এই সবগুলো পজিটিভ হলে মোট শক্তি ক্ষয়টা কী হবে, অবশ্যই পজিটিভ বা ধনাত্মক হবে। তার ফলে মোট শক্তি ক্ষয় সর্বদা ধনাত্মক হলে, অর্থাৎ শক্তি ক্ষয় কিন্তু মানে হচ্ছে, শক্তি নষ্ট হচ্ছে, নষ্ট তো শক্তি হয় না। তাহলে শক্তিটা কি হয়, শক্তিটা বিভিন্ন স্ফুলিঙ্গজনিত শব্দ হতে পারে বা আলোক শক্তি রূপে আত্মপ্রকাশ করতে পারে। ধারকত্ব বিষয়টা বোঝা গেল। এবার ধারক বিষয়টা একটু দেখব, যে বিশেষ ব্যবস্থার দ্বারা তড়িতাধান সঞ্চয় করে রাখা যায় এবং পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে। তো এখানে সাধারণত ব্যবহার করা হয় দুটি প্রায় সমান আকৃতির পরিবাহী পাত। একটা পাতে কি করা হয়, আধান দেওয়া হয়, অপর পাতে কি হয়, আধানের আবেশ ঘটে। এখানে ধরে নিচ্ছি, ধরো এ পাতে প্লাস আধান দেওয়া হলো, অটোমেটিক যেটা নিকটবর্তী প্রান্ত বি পাতের সেখানে কি হবে, মাইনাস আধান আহিত হবে, মানে আবেশের দ্বারা। আর দূরবর্তী প্রান্তে কী হবে, প্লাস আধান আহিত হবে। এইটা বদ্ধ আধান, এটা মুক্ত আধান। এবার যদি আমরা বিটাকে, এই বি পাতটাকে যদি ভূসংলগ্নকরণ করে দিই তাহলে কী হবে, মুক্ত আধানগুলো মাটির মধ্যে চলে যাবে, তা থাকবে কি বদ্ধ আধানটা। তাহলে এখন কি আছে, এতে প্লাস আধান আর বিতে মাইনাস আধান। এই যে সিস্টেম, এই যে ধারণ করে রাখা গেল, এই সিস্টেমটাই হচ্ছে ধারক। তাহলে এই ধারক কি করে, যে তড়িতাধান সঞ্চয় করে রাখে। এই ধারকের ধারকত্ব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি বাড়ে ধারকত্ব বাড়ে, ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমে যায়। তাই যত বড় ধারক হবে
তত ধারকত্ব তার বৃদ্ধি পাবে। পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, যত দূরত্ব কমবে ধারকত্ব বাড়বে, দূরত্ব বাড়লে ধারকত্ব কমবে, ব্যস্তানুপাতিক। পাত দুটির মধ্যবর্তী স্থানের প্রকৃতি, যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় তাহলে কী হবে, ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার ধারককে যখন আধান দেয়া হয় অর্থাৎ চার্জ করা হয়, সেই সময় কি হয়, সেই সময় ব্যাটারির সাথে যুক্ত করা হয়, তাহলে এটাকে কি বলা হয়, চার্জিং। প্রথম কি হবে, প্রচুর কারেন্ট যাবে। পরে তোমরা মোবাইলের ব্যাটারি চার্জ করার সময়ও দেখেছো যে প্রথম অনেক দ্রুত গতিতে চার্জ হয়, তারপরে কিন্তু চার্জটা ধীরে ধীরে হয়। সেরকম ধারকও চার্জিংটা প্রথমের দিকে দ্রুত গতিতে হলেও পরের দিকে ধীরে ধীরে হয়। একই রকমভাবে যদি ব্যাটারি খুলে নেওয়া হয় আর এই ধারকের দুটি প্লেটকে তার দিয়ে যুক্ত করা হয়, তখন কি হবে, আধান ক্ষয়িতে থাকবে, তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং হবে। তাহলে ডিসচার্জিংও তাই হয়, প্রথম দ্রুত গতিতে কারেন্ট লস হয়, প্রবাহ, তারপরে কি হয়, ধীরে ধীরে প্রবাহটাও কম থাকে। তাহলে এই দেখো, এটা চার্জিং প্রবাহ, প্রথমটা অনেক বেশি, তারপরে ধীরে ধীরে কমে যাচ্ছে। ডিসচার্জিংও তাই, অনেকটা বেশি। এটা নেগেটিভ সাইন কেন দেওয়া হয়েছে, এটা যেহেতু চার্জিং প্রবাহ একদিকে হলে ডিসচার্জিং অবশ্যই উল্টো দিকে হবে, তাই এটা নেগেটিভ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নেই। এবার আসা যাক বিভিন্ন রকমের ধারক এবং তাদের ধারকত্ব। প্রথমেই সমান্তরাল পাত ধারক। ধরে নিচ্ছি এ আর বি দুটি পরিবাহী, এরা সমান্তরাল পাত ধারক গঠন করেছে। এ পরিবাহীটিকে যদি কিউ আধান দিই, অটোমেটিক কী হবে, বি পরিবাহীতে মাইনাস কিউ আহিত হয়ে যাবে। এটাকে ভূসংলগ্নকরণ করা হয়েছে। এই দুটো পাতের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। এবার এ পাতে কিউ আধান দেওয়ার জন্য কি হবে, এর ভিতরের পৃষ্ঠে যে মাইনাস কিউ আধান আহিত হলো, তাহলে এদের মধ্যে একটা কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভিতরের দিকটা কি হয়, সুষম হয়, এই প্রান্তের দিকে কি হবে, এটা হচ্ছে কিন্তু অসম হবে। তো আমরা এই সুষমগুলো নিয়েই বেশি চিন্তা ভাবনা করব, অসমগুলো নিয়ে বিশেষ ভাবছি না। আর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান যে সুষম হচ্ছে, এটা হতে গেলে অবশ্যই এই পাতগুলিকে কিন্তু অসীম দৈর্ঘ্যের হতে হবে, এটা ধরে নিতে হবে। এবং ইহা প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল ধরে নিচ্ছি কত, আলফা। এবার দেখো এ আর বি পাতের মধ্যে যে কোনো বিন্দুতে মাঝের এ পাতের ধনাত্মক আধানের দরুন তড়িৎ প্রাবল্য কত হবে, ইয়ে সমান সিগমা বাই 2ε0 বা 2ε যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসিলন হয়। এটা আমরা আগেই জেনে গেছি এই জিনিসটা। এখন সিগমাটা কি, সিগমাটা হচ্ছে এ পাতের তলমাত্রিক ঘনত্ব। এবার বি পাতে ঋণাত্মক আধানের দরুন ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, ইবি সমান সিগমা বাই 2ε। তাহলে ই এর অভিমুখ কোন দিকে, এ থেকে বি এর দিকে, যেহেতু এ পাতে ধনাত্মক আধান আবার বি পাতে ঋণাত্মক বলে এর অভিমুখ কি হবে, এ বি অভিমুখে। তাহলে ওই বিন্দুতে মোট প্রাবল্য কত হবে, ই সমান ইএ প্লাস ইবি। তাহলে কি হয়ে গেল, 2 সিগমা বাই 2ই মানে সিগমা বাই ই। এবার পাত দুটির বিভব যদি ভি হয়, তাহলে বিভবের সঙ্গে তড়িৎ প্রাবল্যের যে সম্পর্ক ভি সমান ইডি, তার থেকে কি পাবো, এর মানটা বসিয়ে দিলে সিগমা ডি বাই এপসিলন। তাহলে ধারকের ধারকত্ব যদি সি হয়, তাহলে সি সমান কিউ বাই ভি। কিউ কত, সিগমা ইন্টু আলফা। কেন, সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব আর আলফাটা কি, আলফাটা হচ্ছে মোট ক্ষেত্রফল। তাহলে মোট আধান কত, তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। আর ভি এর মান এই মাত্র পেয়েছি, তাহলে এইটা ক্যালকুলেশান করলে বেরোলো কত, আলফা এপসিলন বাই ডি। এবার সি যদি কি লেখা যায়, সিকে, তাহলে এপসিলনকে কি লেখা যায়, কে ইন্টু এপসিলন 0।
এটা আগেই আমরা জেনে গেছি। এই মধ্যবর্তী স্থানটা যদি বায়ু হয় তাহলে কে এর মান কি হয় 1, তাহলে সি সমান হয়ে যাবে আলফা এপসিলন 0/d। এপসিলন 0-র মান বসালে 8.854 × 10⁻⁻12 আলফা/d। এবার আমরা দেখব যে এই যে সমান্তরাল পাত ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করছে। এইখানে দেখো সিটা সমানুপাতিক আলফা, তাহলে ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বৃদ্ধি পাবে। পাত দুটির দূরত্বের ব্যস্তানুপাতিক, তা দূরত্ব বাড়লে ধারকত্ব কমবে। আর মাধ্যমের প্রকৃতি অবশ্যই এখানে সমানুপাতিক আছে, তাহলে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম ব্যবহার করি তাহলে কি হবে, অন্য কোনো মাধ্যম ব্যবহার করলে অবশ্যই ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার আমরা দুটি পাতের পরিবর্তে যদি n সংখ্যক সমান্তরাল পাত ব্যবহার করি, তা দুটিতে পেয়েছ কত, সি সমান আলফা এপসিলন 0/d বা আলফা এপসিলন/d-ও লিখতে পারি। এবার যদি nটি পরপর এরকম পাত নিয়ে সমবায় গঠন করা হয় তাহলে সি সমান লেখা যায় n-1 কে আলফা এপসিলন 0/d, যেখানে ডিটা হচ্ছে কি দুটি পাতের পরপর দুটি পাতের দূরত্ব। এবার যদি ভিতরের যে মাধ্যম ব্যবহার করছি সেই মাধ্যম একই রকমের পরিবর্তে যদি দুটো ভিন্ন রকমের মাধ্যম ব্যবহার করা হয়, দুরকম করে হতে পারে না, এরকম হতে পারে, মানে পাতের সঙ্গে সমান্তরাল। একটা ধরে নিচ্ছি K1 মাধ্যম আর একটা K2। এই দুটো যে মাধ্যম আছে এইটা টোটালটা এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ডি, আর এই মাধ্যমটা বেধ টি। তাহলে মোট যে ধারকত্ব সি সমান লিখা যায় এপসিলন 0 আলফা বাই ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। এই মাধ্যমটাই যদি আবার এইভাবে পাশাপাশি বসে যায় তাহলে এটা হয়ে যায় সি সমান এপসিলন 0 আলফা বাই ডি ইন্টু K1 প্লাস K2/2। এটা যে কোনো স্ট্যান্ডার্ড বইয়েতে তোমরা এই প্রবলেমটা পেয়ে যাবে, একটু দেখে নিও। এবার সমান্তরাল পাত ধারকের এই যে দুটো পাত, এদের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়াশীল, তাহলে এই দুটো একটা প্লাস কিউ আধান একটা মাইনাস কিউ আধান আছে, তাহলে অবশ্যই কি হবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। তা ধরে নিচ্ছি যে আহিত পাত্রের মাঝখানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, ই সমান σ/2 এপসিলন 0। তাহলে ভূসংলগ্নকরণ পাতটি স্থানেও এই প্রাবল্য কত হবে, σ/2 এপসিলন 0। আর ভূসংলগ্ন যে পাতটি আছে তার নিজের আধানের দরুন এই প্রাবল্য কত হবে, 0, কারণ ওই স্থানীয় আছে। তাহলে মোট প্রাবল্য হবে σ/2 এপসিলন 0। মোট আধান কত আছে, সিগমা ইন্টু আলফা, সিগমাটা তলমাত্রিক ঘনত্ব, আলফাটা ক্ষেত্রফল। তাহলে আকর্ষণ ওখানে যে বল ক্রিয়া করবে এফ সমান কি জানি কিউই, তাহলে ই ইন্টু কিউ মোট আধান, তাহলে ই ইন্টু সিগমা আলফা সমান হয়ে গেল, এর মান বসিয়ে দিলে কি পাওয়া যাবে, এফ সমান হয়ে গেল Q²/2 এপসিলন 0 ইন্টু আলফা। এতক্ষণ ধরে আমরা একটি করে ধারক নিয়ে কথা বলছিলাম। এবারে যদি অনেকগুলি ধারক পরপর লাগানো হয়, যেমন রোধের সমবায় ছিল, অনেকগুলি রোধের পরিবর্তে একটি রোধ, তুল্য রোধ, একই রকমভাবে সেখানেও যেমন শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ছিল, এখানেও ধারকের ক্ষেত্রেও শ্রেণী ও সমান্তরাল সমবায়ের বিষয়টা আসছে। শ্রেণী সমবায়ে কি হবে, শ্রেণী সমবায়ে পরপর ধারকগুলি যুক্ত হবে। তাহলে এই একটা প্রত্যেকটা কিন্তু একই রকমের ধারক, এবি 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 তিনটে পাত, এটা প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে এখানে যদি প্লাস কিউ আধান দিয়ে দিই, এবার
এই যে এখানে হয়েছে দেখো আধানগুলো প্রত্যেকের বিভব কিন্তু আলাদা, এটা V1, এটা V2, এটা V3, কিন্তু মোট বিভব হচ্ছে V। এবার প্রত্যেকটা পাতে আধান কিন্তু সমান পরিমাণে আছে। কেন? এখানে প্লাস কিউ দেওয়ার জন্যই কিন্তু এখানে মাইনাস কিউ আহিত হয়েছে, আবার এর দরুন এখানে প্লাস কিউ। তাহলে এইভাবে ভি সমান কি লেখা যায়? V1 প্লাস V2 প্লাস V3, তাহলে Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3। এবার যদি এই সবকটা ধারকের পরিবর্তে এমন কোনো ধারক লাগানো যায় যেখানে এই দুটো প্রান্তের বিভবটা একই থাকবে এবং মোট আধানও একই থাকবে, ধরে নিচ্ছি যে এখানে তুল্য ধারকত্ব হচ্ছে CSC সিরিজ, তাহলে আমরা কি লিখতে পারি? V সমান Q/CS। তাহলে এই দুটোকে তুলনা করে কি পাবো? এটার আগেরটা Q/CS সমান Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3, তাহলে এর থেকে পাওয়া যাবে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা শ্রেণী সমবায়ের। দেখে একটু অবাক লাগলো কেন? রোধের ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা বেরিয়েছে, এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, এটা কিন্তু ছিল সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে এখানে ধারকের ক্ষেত্রে কিন্তু এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। একটু বিষয়টা মজার। সমান্তরাল সমবায়ে তাহলে কি দেখি উল্টোটা হয় কিনা। সমান্তরাল সমবায়ে দেখো এ আর বি এই দুটো প্রান্তের মধ্যে তিনটে ধারক লাগানো হয়েছে, একটা C1 ধারকত্ব, এটা C2, এটা C3। যেহেতু সমান্তরালে আছে তাই প্রত্যেকটা ধারককে পৃথক পৃথকভাবে আধান দেওয়া হলো। এটাকে Q1, অটোমেটিক্যালি এটা মাইনাস Q1, এটা Q2 মাইনাস Q2, Q3 মাইনাস Q3। এই এ আর বি এর মধ্যবর্তী বিভব হচ্ছে V। তাহলে এখানে মোট আধান কিন্তু কনস্ট্যান্ট, তাহলে Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার যেহেতু দুটো মানে প্রত্যেকটি ধারকের মধ্যবর্তী বিভব V, কেন? দুটোই মানে দুপ্রান্তই কী হবে? একই বিন্দুতে লাগানো আছে। তাহলে Q1 সমান C1V প্লাস C2V প্লাস C3V, তাহলে V ইন্টু C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 ডট। এবার এতগুলি ধারকের পরিবর্তে যদি একটি তুল্য ধারক লাগানো যায়, যেটাকে বলছি ধারকত্ব CP, তাহলে কি হবে? এদের বিভবও যদি V হয় তাহলে Q সমান কি লিখতে পারি? CP ইন্টু V। তাহলে আগের ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তুলনা করলে কি পাবো? CP সমান হয়ে গেল C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এটাই হয়ে গেল কি সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব। এটা কিন্তু রোধের যে তুল্য ধারকত্ব পেয়েছিলে সমান্তরাল সমবায়ে সেটার মতো, মানে পুরো উল্টোটা। এবার বিভিন্ন ধরনের ধারক আছে, যেমন কাগজ ধারক, পরিবর্তনশীল বায়ু ধারক, অভ্র ধারক, তড়িৎ বিশ্লেষক ধারক। এগুলো তোমরা বইয়ে ডিটেলসে পড়বে। আর একটা ফাইনালি যেটা জানবো যে এই ধারকত্ব এই বিষয়টা নিয়ে ভ্যান ডি গ্রাফ জেনারেটর তৈরি করা হয়েছে। এটা মেনলি সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, এই বিষয়টা এখানে কাজে লাগানো হয়েছে। কলকাতার সায়েন্স সিটিতে তোমরা এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর দেখতে পাবে। এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরে মেনলি কিসের কাজে লাগে? নিউক্লিয় গবেষণা করতে এবং এক্স রশ্মি উৎপাদনে কাজে লাগে। কেন? এখানে প্রচুর পরিমাণ বিভব উৎপন্ন করা যায়। আর এর মধ্যে যেহেতু প্রচুর বিভব হয় এবং প্রচুর ভোল্টেজ থাকার দরুন এখানে বায়ুর খুব ক্ষরণ হতে পারে, স্ফুলিঙ্গ হতে পারে। এর জন্য বায়ুর পরিবর্তে এখানে উচ্চ চাপে নাইট্রোজেন বা ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে যাই হোক, তোমরা ধারকত্ব ও ধারক এই বিষয়গুলি খুব ভালোভাবে জানলে এই নোটটি তোমরা খাতায় লিখে নিতে পারো এবং ভালো করে যে বিভিন্ন প্রবলেম আছে সেগুলি সলিউশন করার চেষ্টা করবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করবে, আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।